নমস্কার, আমি অসীম রায় বংশী হাই স্কুল পক্ষ থেকে এসেছি। তোমরা ক্লাস 9-এ কার্য ক্ষমতা শক্তি সম্বন্ধে তোমাদের অলরেডি পড়ানো শুরু হয়েছে। একজন স্যার অলরেডি তোমাদেরকে সেই বিষয়ে পড়িয়েছেন। তার মধ্যে তোমরা শুধুমাত্র কার্য এবং ক্ষমতা এই দুটো বিষয় সম্বন্ধে অলরেডি জেনেছো। আজকে আমরা আলোচনা করব শক্তি সম্বন্ধে, ঠিক আছে? তো প্রথমে আমরা আসি, শক্তি জিনিসটা কি। দেখো, যখনই আমরা কোনো কাজ করতে চাই তখনই আমাদের কোন জিনিসটার প্রয়োজন হয় বলতো? সেই জিনিসটাই হচ্ছে শক্তি। কারণ দেখবে, যখনই আমরা হয়তো কোনোভাবে দুর্বল হয়ে পড়ি, তখন যদি আমাদেরকে কেউ কোনো কাজ করতে বলে, তখন আমরা বলি, হ্যাঁ আমার কাছে শক্তি, এই মুহূর্তে শক্তি না, আমি পারবো না করতে কাজটি। তার মানে কি, কোনো কাজ করতে গেলেই আমাদের কি হয়? শক্তির দরকার হয়, তাই না? তো এই জন্য আমরা বলি, শক্তির সংজ্ঞা এভাবে দিই যে কার্য করার সামর্থ্যকেই বলা হচ্ছে শক্তি। অর্থাৎ কাজ করতে গেলে যে জিনিসটা আমাদের দরকার সেটাই হবে আমাদের হচ্ছে শক্তি, ঠিক আছে? এইবার তোমরা তো ছোট ক্লাস থেকে শক্তি সম্বন্ধে বিভিন্ন পড়ে এসেছো। বিভিন্ন ধরনের আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, এগুলো পড়ে এসেছো না? তো এগুলোর মধ্যে আলো, তাপ, আলো, তাপ, এগুলো শক্তি সম্বন্ধে তোমরা ছোট ক্লাসে পড়েছো। আজকে মূলত আমরা শক্তির যে রূপটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি, এবার আমরা আসি, যান্ত্রিক শক্তি জিনিসটা কি? যান্ত্রিক শক্তি মূলত তিনটি বিষয়। কি কি সেগুলো? একটা হচ্ছে তোমার অবস্থান, মানে কোন একটা বস্তু কোথায় আছে সেই অবস্থান। আর একটা হচ্ছে আকৃতি, আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে গতি। আকৃতি মানে বুঝতে পারছো, আকার। এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে কোনো বস্তুতে যে শক্তি জমা হয় তাকেই বলি আমরা হচ্ছে যান্ত্রিক শক্তি। মানে কি, আমরা যদি ভালোভাবে সংজ্ঞা দিই, তাহলে যান্ত্রিক শক্তির সংজ্ঞা আমরা কিভাবে বলবো? আমরা বলবো, কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান, আকৃতি বা গতির পরিবর্তনের জন্য বস্তুতে যে শক্তি লাভ করে বস্তুটি, তাকেই বলবো আমরা হচ্ছে যান্ত্রিক শক্তি, ঠিক আছে? তাহলে এবার আবার আরেক কথায় বলতে গেলে আমরা এভাবে বলতে পারি যে কোনো বস্তুর যান্ত্রিক কার্য সম্পাদন করবার জন্য যে শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হয় যান্ত্রিক শক্তি। এভাবেও আমরা বলতে পারি। তো যাই হোক, যান্ত্রিক শক্তির এই যে তিনটা বিষয় আছে, এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে যান্ত্রিক শক্তিকে মূলত আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করি। একটা ভাগের নাম দিয়েছি আমরা স্থিতিশক্তি, আর একটা ভাগের নাম দিয়েছি আমরা গতি শক্তি, ঠিক আছে? তো আমরা প্রথমে আসি স্থিতিশক্তি কাকে বলে। দেখো, এখানে আমরা যে লিখেছি অবস্থান আর আকৃতি, এই তিনটা বিষয়ের মধ্যে অবস্থান আর আকৃতি, এই দুটোকে আমরা স্থিতিশক্তিকে দিয়েছি। তার মানে কি, স্থিতিশক্তির সঙ্গে আমরা কিভাবে দিব? কোন বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতি পরিবর্তনের জন্য যে শক্তি লাভ করে তাকে বলি আমরা হচ্ছে স্থিতিশক্তি। মানে ব্যাপারটা কিরকম? প্রথমে আমরা আসি অবস্থান। অবস্থান মানে কি? ধরে নাও তুমি একটা ঢেল ধরে নাও মাটিতে ফেলে দেবে, ঠিক আছে? বা ঢেল আমাদের কাছে নেই, ধরে নাও আমার কাছে পেন আছে। এই পেনটা আমি কি করছি, এটা ধরে নাও পেনটার স্বাভাবিক অবস্থান আমি ধরে নিলাম। তাহলে এবার পেনটার স্বাভাবিক অবস্থান থেকে আমি উপরে তুললাম, তাহলে কি হলো? ওর অবস্থানের পরিবর্তন হলো। এইবার আমি পেনটাকে ছেড়ে দিলাম, একটা শব্দ হলো বা আমি একটা আঘাত পেলাম। এইবার একই কাজটা যদি আমি আরো উপর থেকে করি, তাহলে কি ঘটনা ঘটবে বলতো? সেক্ষেত্রে কি হবে? আরো বেশি আমি আঘাত পাবো। এবার প্রশ্ন হচ্ছে, কেন আমরা এত বেশি আঘাত পাচ্ছি? এর পেছনে মূল যেটা কারণ, সেটা হচ্ছে কি, আমরা পেনটা দেখো স্বাভাবিক অবস্থান ধরেছিলাম হাতের উপরে, এবার সেখান থেকে আমরা যত উপরে তুলছি, অর্থাৎ অবস্থানের যত পরিবর্তন করছি, তত কি হচ্ছে, পেনটার মধ্যে তত শক্তি জমা হয়ে যাচ্ছে, যার জন্য কি করছে, তত বেশি এসে আমার হাতে আঘাত করতে পারছে। তাহলে এই যে অবস্থান পরিবর্তনের জন্য যে শক্তি লাভ করছে, সেই শক্তিটাকেও আমরা যান্ত্রিক শক্তি বলতে পারি, স্থিতিশক্তি বলতে পারি। আবার আমরা আসি আকৃতি পরিবর্তনের জন্য। দেখো, আমরা ছোটবেলায় সবাই খেলনা খেলেছি। এমন অনেক খেলনা আছে যেগুলোতে কি করতে হয়, দম দিতে হয়। দম দিয়ে ছেড়ে দিলে কি হয়, হয়তো সেটা কার হলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বা কোনো
পুতুল টুতুল হলে হয়তো হাততালি দিচ্ছে না, ভ্যারাইটি আমরা দেখতে পাই। মূলত সেখানে কি থাকে, যখন আমরা দম দেওয়ার জন্য যে ব্যবস্থাটা আমাদের থাকে সেটা যদি ভেতরে দেখি আমরা, তাহলে দেখবে এরকম পেঁচানো তার এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে স্প্রিং এর মতন করে ওখানে রেখে দিয়েছে। এইবার কি করা হয়, যখন তুমি দম দিচ্ছ তখন কি হয়ে যাচ্ছে, সেটা ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে। তার মানে কি, ওর আকার কি করেছি আমরা, পরিবর্তন করে দিয়েছি। ছিল হয়তো এতটা জায়গা জুড়ে, সেটাকে আমরা ইয়ে করে কি করে দিলাম, আমি আরো কমিয়ে দিলাম, আকারটাকে ধরে নাও আরো ছোট করে দিলাম। আমি ভালো এরকম মনে করো আরো ঘন করে দিলাম। তাহলে কি করে দিলাম, ওর যে আকার যেটা ছিল তার কি করলাম, পরিবর্তন করে দিলাম। দিয়ে এবার যদি আমরা গাড়িটাকে ছেড়ে দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ওর কি হবে, আবার গাড়িটা সামনের দিকে এগিয়ে যাবে। এবার ওই গাড়িটা বা ওই খেলনাটা সামনের দিকে এগিয়ে যাবে, মা হাততালি যাই দিক না কেন কিছু পরিমাণ কাজ করবে। তাহলে কাজ করবার জন্য শক্তি কোথায় পেলো, ওই দম দেওয়ার জন্য। আরো ভালোভাবে যদি তুমি খেয়াল করে দেখো যে দম দেওয়ার জন্য শক্তি পেলো কেন, তখন আমরা দেখতে পাবো যে স্প্রিংটার যে স্বাভাবিক আকার আছে সেই আকারটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, সংকুচিত করে দেওয়া হয়েছে। এই জন্য কি হয়েছে, ও আবার ওর স্বাভাবিক অবস্থানে ফিরে আসবার জন্য ও কি করছে, ধীরে ধীরে স্বাভাবিক অবস্থানে ফিরে আসছে। আর ওই শক্তিটা যেটার মধ্যে জমা হয়ে গেছে সেটা হচ্ছে খেলনাকে দিচ্ছে, যার জন্য খেলনা বাইরে বিভিন্ন কাজে সম্পাদন করছে। তাহলে আমরা কি দেখলাম, তাহলে আকৃতি এইভাবে পরিবর্তনের জন্য, কোনো একটা বস্তু যদি আকৃতি পরিবর্তন করি আমরা, তাহলে ওর মধ্যে কিন্তু শক্তি জমা হয়। সেই জন্য আমরা স্থিতিশক্তির সঙ্গে এইভাবে দিই যে কোনো একটা বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতি পরিবর্তনের জন্য যে শক্তি লাভ করে তাকেই আমরা বলি হচ্ছে স্থিতিশক্তি। ঠিক আছে, তাহলে অপর দিকে চলে যায় গতিশক্তি। তাহলে দেখো আমাদের যে যান্ত্রিক শক্তি তিনটা বিষয় ছিল, তার মধ্যে দুটো দিয়ে দিয়েছি। তাহলে গতিশক্তি কে পাবে, গতি। তাহলে কোনো বস্তু, কোনো স্বাভাবিক বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে তাকে আমরা বলি তার গতি শক্তি। ঠিক আছে, তাহলে আমরা স্থিতিশক্তি দুটো প্রধান, যান্ত্রিক শক্তি দুটো প্রধান ভাগ পেয়ে গেলাম, স্থিতিশক্তি আর গতিশক্তি। এইবার এই স্থিতিশক্তি দেখো দুটো বিষয় আছে, তার মানে বুঝতেই পারছো স্থিতিশক্তিকে আবার ভাগ করবার একটা স্কোপ আছে। তো আমরা কি করেছি, এই স্থিতিশক্তিটাকে আবার দুটো ভাগে বিজ্ঞানীরা ভাগ করেছে। ঠিক আছে, একটা ভাগকে দেওয়া হয়েছে অবস্থান, আর একটা ভাগকে দেওয়া হয়েছে আকৃতি। ঠিক আছে, এবার অবস্থান যে ভাগকে দিয়েছি তার নাম দিয়েছি আমরা অভিকর্ষীয় স্থিতিশক্তি, আর আকৃতি যে ভাগটাকে দিয়েছি তার নাম দিয়েছি আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তি। স্থিতিস্থাপক স্থিতিশক্তি, বুঝতে পারলে? তাহলে আমরা আবার বলবো যে স্থিতিশক্তি আবার দু ধরনের হয়, কি, একটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। দুই ভাগে কেন ভাগ করেছে বুঝতেই পারছো। তাহলে এবার অভিকর্ষীয় স্থিতিশক্তি আমরা কাকে বলবো, আমরা বলবো কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান পরিবর্তন করবার জন্য যে স্থিতিশক্তি লাভ করে তাকে বলবো আমরা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। অপরপক্ষে কোনো বস্তু তার স্বাভাবিক আকৃতি পরিবর্তন করবার জন্য যে স্থিতিশক্তি লাভ করে তাকে বলবো আমরা হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। বুঝতে পারলে? তার মানে আমরা প্রথমে যেটা উদাহরণটা দিলাম এসে হাতে পড়ছে, তার মানে সেটা আমরা বলতে পারি অভিকর্ষীয় স্থিতিশক্তির উদাহরণ হবে ওটা। আবার আমরা স্প্রিং দিয়ে যেটা উদাহরণটা দিলাম তোমাকে, দম দেওয়া তোমার কোনো খেলনাতে, সেটাকে আমরা স্থিতিস্থাপক স্থিতিশক্তির উদাহরণ হিসেবেও ব্যবহার করতে পারি। ঠিক আছে, এইভাবে আকৃতি পরিবর্তন করবার জন্য তো আরো অনেক উদাহরণই আছে, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। যেমন আরেকটা খুব প্রচলিত আমরা দেখি কি, ওই পুরোনো দিনের যে যুদ্ধ, মহাভারত, রামায়ণ, এগুলোতে আমরা দেখি যে তীর ধনুক নিয়ে যুদ্ধ হচ্ছে, তাই না? তো সেখানে কি হয়, আমরা দেখি কি, এই ধনুকটা যখন তীরটা ধনুকে সেট করা হয়, করবার পর এভাবে টেনে নিয়ে আসে না ধনুকের ছিলাটাকে, তার মানে কি ধনুকের যেটা স্বাভাবিক আকার ছিল, যেটা সোজা সাধারণত থাকে, সেটা কি পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার পরিবর্তন হওয়ার জন্য এর মধ্যে কি হয়ে যাচ্ছে, স্থিতিস্থাপক স্থিতিশক্তি জমা হয়ে যাচ্ছে। এবার যখনই আমরা হাত থেকে তীরটা ছেড়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে স্থিতিস্থাপক স্থিতিশক্তিটা তীর লাভ করছে, যার জন্য তীরটা পেয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর ধনুকটা আবার ওই শক্তিটা প্রদান করবার পর ও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ও স্বাভাবিক আকৃতিতে ফেরত আসছে। তাহলে এইভাবে আমরা চাইলেই কিন্তু সব উদাহরণটাই দিতে পারি। এবার গতিশক্তির উদাহরণ চলে আসবে। গতিশক্তি গতির জন্য কি, আচ্ছা আমরা সবাই দেখি যে আমরা ক্রিকেট খেলা তো খুব ভালো, প্রায় সবাই পছন্দ করি। ঠিক আছে, অন্যদের হয়তো অন্য খেলা পছন্দ হতে পারে, তো জনপ্রিয় একটা খেলাধুলোর মধ্যে ক্রিকেটটা আমাদের আছে। তো সেখানে দেখো দু ধরনের বলার হয়,
একটা স্পিন বলার আর একটা হচ্ছে ফাস্ট বলার। এবার স্পিন বলার যারা, তারা দেখবে তাদের রান আপটা খুব কম হয়, তাই না? 2-1 ধাপ এগিয়ে এসে ম্যাক্সিমাম স্পিন বলাররা 2-1 ধাপ এগিয়ে বল করে। আর যারা ফাস্ট বলার তারা অনেকটা দূর থেকে রান আপ নিয়ে এসে বল করে, তাই না? যারা ফাস্ট বলার সাধারণত। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, দুই ধরনের বলার কেন ফাস্ট বলারও স্পিন বলার মতন রান আপ নিয়ে কাছ থেকে বল করে না? তার উত্তর যদি তুমি খুঁজতে যাও তাহলে সেখানেও কিন্তু আমরা এই গতিশক্তি ব্যাপারটা দেখব। আসলে কি হয়, স্পিন বলারের ক্ষেত্রে প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, বলটাকে স্পিন করা, মুভ করাবার। তো সেক্ষেত্রে গতিটা আমাদের অত ফ্যাক্টর না, সেই জন্য ওরা কম রান আপে বল করে। কিন্তু যারা ফাস্ট বলার তারা চায় বলটাতে যতটা বেশি সম্ভব গতি সৃষ্টি করা যায়, সেই জন্য ওরা কি করে, দূর থেকে রান আপ নিয়ে আসে। তাতে কি হয়, ওই যে দূর থেকে রান আপ নিয়ে আসছে, তার মানে গতি ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। যত গতি ধীরে ধীরে বাড়বে তত ওদের মধ্যে গতিশক্তি সঞ্চারিত হতে থাকবে, জমা হতে থাকবে। একদম শেষ মুহূর্তে এসে কি করবে, ওই বলে হচ্ছে ওদের গতিশক্তিটা ট্রান্সফার করে দিবে, স্থানান্তর করে দিবে। তখন বলটা আবার তখন বেশি স্পিডে গতিশক্তি নিয়ে তখন বলটা আবার চলে যেয়ে ব্যাটসম্যানের কাছে যেতে পারবে, আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো তাহলে ওই ব্যাপারটাতেও দেখো আমাদের এই গতিশক্তি কিন্তু কাজে লাগছে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা বিভিন্ন শক্তির আমরা হচ্ছে ভাগগুলো করলাম। এবার আমরা আসি যে যান্ত্রিক শক্তির একক, মাত্রা, এগুলো কি হবে। দেখো শক্তি জিনিসটা কি বলতো, মাপবো কিভাবে? আমরা কিন্তু শক্তিকে সরাসরি মাপতে পারি না। শক্তিকে মাপতে গেলে আমাদেরকে কি করতে হয় বলতো, আবার ওই কার্যেরই সাহায্য নিতে হয়। কারণ কার্য আর শক্তি দুটো একই জিনিস। যে কোনো কার্য করতে গেলে তোমার শক্তি লাগবে, তুমি যতটা কার্য সম্পাদন করবে তার মানে সেই পরিমাণে শক্তি তুমি পেয়েছো, না হলে অতটা কার্য সম্পাদন করতে পারলে কেন? তার মানে কার্য তোমার সম্পাদন হিসাব করলাম, মানে আমার তুমি কতটা শক্তি পেয়েছো, তার মানে তোমার শক্তি হিসাব করা হয়ে গেল। এইভাবে হচ্ছে আমরা কি করি, শক্তির পরিমাপ করি। সে যেহেতু তাহলে শক্তি পরিমাপ করতে গেলে আমাদের কার্যর প্রয়োজন হয়, কার্য দিয়ে আমরা শক্তি পরিমাপ করতে চাই, সেই জন্য শক্তির একক আর কার্যের একক কিন্তু এক। তাহলে তোমরা আগে স্যারের কাছে শুনেছো, অন্য স্যারের কাছে, যে কার্যের একক কি হবে আমাদের এসআই পদ্ধতিতে জুল, তাহলে শক্তির একক হবে এসআই পদ্ধতিতে জুল। সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর, তাহলে এসআই পদ্ধতিতেও হবে কার্যের একক আর, ঠিক আছে? সিজিএস পদ্ধতিতে কার্যের একক হবে আর। তো এবার এই শক্তির একক হবে আর। এবার আমরা আসি মাত্রা নিয়ে। শক্তির মাত্রা কি হবে? তোমরা ঠিক একই রকম ভাবে আগের ক্লাসে কার্যের মাত্রা দেখেছো। তাহলে কার্যের মাত্রা যে দেখেছো, সেই কার্যের মাত্রা কি ছিল না, কার্য সমান আমরা লিখেছিলাম বল ইনটু সরণ, তাই না? সেই জন্য কার্যের মাত্রা আমরা কি করেছিলাম, ml t⁻², এটা বল, আর সরণ মানে আরেকটা l, তার মানে আমাদের কি হয়ে গেল ml² t⁻²। এটা হয়েছিল না কার্যের মাত্রা। তাহলে যেহেতু কার্য আর শক্তি একই জিনিস, একই মুদ্রার এপিটোপিট, সেই জন্য আমরা বলতে পারি শক্তিরও মাত্রা হবে ml² t⁻²। ঠিক আছে? এবার শক্তির মাত্রা যদি ওটা হয়, তাহলে যান্ত্রিক শক্তি কি, এক ধরনের বিশেষ ধরনের শক্তি, এটা তো আর অন্য কিছু না। তাহলে যান্ত্রিক শক্তির একক, শক্তির একক যেটা হয় সাধারণ সেগুলো, আবার মাত্রাও হবে হচ্ছে তোমার এটাই শক্তির মাত্রা যেটা, সেটাই যান্ত্রিক শক্তির মাত্রা, মানে অন্যান্য সমস্ত শক্তির মাত্রা, তাই। ঠিক আছে? তাহলে আমাদের জানা হয়ে গেল। এবার এই শক্তি সম্বন্ধে আমাদের কিছু বিষয় জানতে হবে। কি রকম ব্যাপারটা? যেমন ধরে নাও শক্তি, এই যে আমরা বিভিন্ন জায়গায় দেখি শক্তি, এই যেমন আমরা উদাহরণগুলো দিলাম, তো এই উদাহরণগুলো পরিবর্তন করবার জন্য ওর মধ্যে যে শক্তি সঞ্চারিত হলো আমি বললাম, তবে কি শক্তি সৃষ্টি করা যায়? তা কিন্তু না। তোমরা সব সময় মনে রাখবে, শক্তিকে কিন্তু কোনো অবস্থাতেই সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তুমি নতুন করে সৃষ্টি করতে পারবে না, নতুন করে শক্তি ধ্বংস করতেও পারবে না, কোনো অবস্থাতেই পারবে না। তাহলে কি করতে পারি আমরা সাধারণত? কি দেখি আমরা? অনেক জায়গায় দেখি যে স্যার শক্তি খরচ হয়ে গেল। শক্তি খরচ হয়ে গেল আমরা বলি এই জন্য যে কি হবে, সেখানে শক্তি এক রূপ থেকে আরেক রূপে শুধুমাত্র রূপান্তরিত হচ্ছে, এইটা বলার জন্য, এইটা বোঝার জন্য আমরা শক্তিটা কি করি, কতটা ব্যবহার করি। তার মানে এই মহাবিশ্বে আগে যা শক্তি ছিল, এখন যা শক্তি আছে, ভবিষ্যতে মোট শক্তির পরিমাণ কিন্তু সবসময় একই থাকবে। এই যে কথাগুলো আমি তোমাকে বললাম, এগুলোই একটা সূত্রের সাহায্যে আমরা বিজ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে আছে। সূত্রের সাহায্যে এই কথাগুলো, তাকে বলা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। ঠিক আছে? শক্তির নিত্যতা সূত্র কি বলা হচ্ছে তাহলে? যে এই মহাবিশ্বে নতুন করে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একে কেবলমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করা সম্ভব, এবং এই মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ সর্বদা ধ্রুবক থাকে। ঠিক আছে?
এবার আরেকটা বিষয় যেটা আমি একটু স্কিপ করে গেছি, ওটাও আমাদের জানবার দরকার, সেটা হচ্ছে আমরা যে শক্তিগুলো, সেই যান্ত্রিক শক্তিটা পেলাম, আগে যে দুটো ভাগ করলাম, একটা হচ্ছে স্থিতি শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি, তাদেরকে মাপও কিভাবে, তাদের সমীকরণ কি হবে? মনে রাখবে, স্থিতিশক্তি তুমি যদি মাপতে চাও, তাহলে তোমাকে যে রাশিমালাটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি, স্থিতিশক্তি মাপতে গেলে আমরা পাবো হচ্ছে mgh। এমটা কি, বস্তুর ভর, জিটা কি, অভিকর্ষজ ত্বরণ, ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর, আর এইচটা কি, এইচটা হচ্ছে উচ্চতা। ঠিক আছে? তাহলে আমরা সাধারণত এনার্জি মানে ই, স্থিতিশক্তি যদি বলি মানে পোটেনশিয়াল এনার্জি হিসেবে বলে, তো ইপি ইকুয়ালটা আমরা এইভাবে বলতে পারি যে কিভাবে মাপবো আমরা mgh। কিভাবে এসছে, ওই এখানেও কিন্তু আমি তোমাদেরকে বললাম না, কার্য দিয়ে শক্তি মাপা হয়, তো এখানে মূলত আমরা কার্য হিসাব করেছি। ধরে নাও কোনো একটা বস্তুকে তুমি নিচ থেকে উপরে তুললে এই উচ্চতায়, বস্তুটার ভর ছিল ধরে নাও m, ঠিক আছে? ওইখানে অভিকর্ষ ত্বরণ যদি আমার g হয়, তাহলে mg কি পেলাম বলতো, ভর ইনটু ত্বরণ গুণ করলে কি হয়, বল হয়। এখানে mg বল মানে কি বল, অভিকর্ষ ত্বরণ দিয়ে কি বল প্রযুক্ত হবে, অভিকর্ষ বল। সেই অভিকর্ষ বলের বিরুদ্ধে তুমি উপরে এই উচ্চতায় তুলে নিয়ে গেছো, তাহলে কি পরিমাণ কার্য সম্পাদন হলো, বল ইনটু সরণ। তাহলে সরণ আমার এখানে h, তাহলে দেখো ঘুরে ফিরে আমাদের mgh। তাহলে এইভাবে কিন্তু সবসময় মনে রাখবে, আমরা স্থিতিশক্তি পরিমাপ করি হচ্ছে mgh এর এই সূত্রের সাহায্যে। আর গতিশক্তি পরিমাপ করবার জন্য আমাদের যে সূত্র, সেটা হচ্ছে কি, ek = half of mv স্কয়ার। তাহলে mটা তো বুঝতেই পারলে ভর, ভিটা শুধুমাত্র এখানে হচ্ছে ওই বস্তুটার গতিবেগ। তাহলে এই সূত্রের সাহায্যে কি বললাম, হাফ অফ mv স্কয়ার, এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা গতিশক্তি পরিমাপ করতে পারি। ঠিক আছে? এবার আসি আমরা আবার সেই শক্তির নিত্যতা সূত্র। তাহলে শক্তির নিত্যতা সূত্র আমরা কি দেখলাম, যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যাবে না, ওকে শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা যাবে, আর মহাবিশ্ব মোট শক্তির পরিমাণ ধ্রুবক। তাহলে একই রকম ভাবে যান্ত্রিক শক্তিও তো এক বিশেষ ধরনের শক্তি, তাহলে যান্ত্রিক শক্তিও নিশ্চয়ই এই কথাগুলোই মেনে চলবে, একদম তাই, এই কথাগুলোই মেনে চলে। একেও আমরা কি করব, রূপান্তর করতে পারবো, শুধুমাত্র সৃষ্টি বা ধ্বংস করতে পারবো না। তাহলে যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র কি হবে, যান্ত্রিক শক্তি যে দু ধরনের আছে, স্থিতিশক্তি আর গতিশক্তি, তাদের কিন্তু রূপান্তরটা, তাদের মধ্যে রূপান্তর হবে, নতুন করে কিন্তু সৃষ্টি হবে না। কিন্তু কোনো একটা বস্তুর মোট যান্ত্রিক শক্তির পরিমাণ কিন্তু সর্বদা ধ্রুবকই থাকবে। ঠিক আছে? এই হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র, অর্থাৎ কোনো বস্তুতে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ সর্বদা ধ্রুবকই থাকে। এবার আমরা আসি এই ব্যাপারটা, এই যান্ত্রিক শক্তি যে ধ্রুবক থাকে, সেটা একটা উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? সেটা বোঝার জন্য কি করলাম, আমরা একটা উপর থেকে ঢিল ছুঁড়ে মেরলাম। ঠিক আছে? ধরুন একটা বস্তু উপর থেকে ফেলে দেব, যে কোনো একটা বস্তু, কোনো রকম বল প্রয়োগ না করে অবাধে ফেলে দেব। ঠিক আছে? এইভাবে জাস্ট ছেড়ে দিব। তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে, এটাকে বলা হয় অবাধে পতনশীল বস্তু। তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আমরা দেখতে চাইছি যে যান্ত্রিক শক্তির পরিমাণ কেমন থাকে। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ এইটা আমরা দেখব। ঠিক আছে? যে একটা অবাধে পতনশীল বস্তু, তার ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তির পরিমাণ কিভাবে ধ্রুবক থাকে। চলো আমরা দেখি। তো তার আগে আমরা ধরে নিলাম একটা বস্তু, ওই বস্তুটার ভর হচ্ছে, আমরা ধরে নিলাম m। ঠিক আছে? ওই স্থানে অভিকর্ষজ ত্বরণ দরকার হয় আমাদের, তাই না? তাহলে অভিকর্ষজ ত্বরণ ধরলাম আমরা হচ্ছে, যেটা আছে সেই g, এবং বস্তুটা ভূমি থেকে ধরে নিলাম আমরা এই উচ্চতায় তুলে নিয়ে গেছি। ভূমি থেকে বস্তুটির উচ্চতা হচ্ছে আমাদের ধরে নিলাম h। ঠিক আছে? তাহলে আমরা এবার
কি করব, আমরা দেখতে চাইবো যে এই বস্তুটাকে যখন আমরা ছেড়ে দিব তখন আমরা তো যান্ত্রিক শক্তি লাভ করবো। অবস্থান পরিবর্তন করা হয়েছে, এবার অবস্থান ধীরে ধীরে আবার পরিবর্তন হবে, মানে যান্ত্রিক শক্তি লাভ করবে। সেই যান্ত্রিক শক্তিটা পরিমাণটা সব জায়গায় ঠিক থাকবে কিনা, এখানে বা এর মাঝখানে কোথাও বা শেষে ঠিক থাকবে কিনা সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো সেটা দেখবার জন্য আমরা কি করলাম, ধরে নিলাম সব থেকে সর্বোচ্চ যে অবস্থান সেটা হচ্ছে আমার এ। তাহলে এ বিন্দুর অবস্থানে আমাকে বলো যে ওর মোট স্থিতি যান্ত্রিক শক্তি মাপবো আমরা। তাহলে যান্ত্রিক শক্তি মাপতে গেলে আমার কি হয়, যান্ত্রিক শক্তি কি হয়, কোনো বস্তুতে দুটো বিষয় থাকে, স্থিতিশক্তি আর গতিশক্তি। তাহলে আমাকে দুটোই হিসাব করতে হবে। তাহলে এ বিন্দুর অবস্থানে ওর স্থিতিশক্তি কত বলতো, তাহলে স্থিতিশক্তি আমরা কিছুক্ষণ আগে পড়লাম কিভাবে পরিমাপ করি আমরা, এম জি এইচ দিয়ে। তাহলে বস্তুটার ভর আমরা এম ধরেছি এখানে, তাহলে এম থাকলো, অভিকর্ষ ত্বরণ জি ধরেছি, জি থাকলো, উচ্চতা আমরা এখানে এইচ ধরেছি, তাহলে এইচ থাকলো। তাহলে আমাদের স্থিতিশক্তি হলো এম জি এইচ। এইবার চলো তো এই স্থানে এ বিন্দুর অবস্থানে গতিশক্তি কত হবে, আমরা গতিশক্তি কি জানি, হাফ অফ এম ভি স্কয়ার। তাহলে হাফ অফ বস্তুটার ভর হচ্ছে এম ধরেছি আমরা, তাহলে এম লিখলাম। এবার ভি, ভি মানে হচ্ছে গতিবেগ। এবার বলো তো যখন কোনো একটা বস্তুকে আমরা উপর থেকে ছেড়ে দিব, এখন দিইনি, ঠিক পড়বার মুহূর্তে বস্তুটার কোনো গতিবেগ আছে, নিশ্চয়ই নেই। তাহলে গতিবেগ তখন কি হবে, জিরো। তাহলে আমরা সেই সময় গতিবেগ কি লিখবো, জিরো। ভি স্কয়ার মানে জিরো স্কয়ার, জিরো স্কয়ার মানে কি জিরোই, আলটিমেটলি জিরো দিয়ে সবাইকে গুণ করলে কি দাঁড়াবে আমার, জিরো। তাই যদি হয় তাহলে আমাকে বলো তো মোট শক্তি কি হবে, মোট শক্তি আমরা পাবো এই স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল। তার মানে কি এই মোট যান্ত্রিক শক্তি, মোট যান্ত্রিক শক্তি তাহলে কত হবে আমাদের, স্থিতিশক্তি আর গতিশক্তির যোগফল। তার মানে কত, স্থিতিশক্তি আমরা পেয়েছি mgh প্লাস গতিশক্তি হচ্ছে আমাদের জিরো। তার মানে মোট যান্ত্রিক শক্তিও হলো আমাদের হচ্ছে mgh। তার মানে আমরা কি পেলাম, আমরা পেলাম যে কোন একটা বস্তুকে যখন আমরা অবাধে পড়তে দিই, ঠিক সবার উপরের মুহূর্তে সব থেকে উপরে কি হয়, ওই বস্তুটার কিন্তু যান্ত্রিক শক্তি পুরোটাই স্থিতিশক্তি হয়, মানে স্থিতিশক্তিটাই পুরো যান্ত্রিক শক্তি হয়ে থাকে, কোনো গতিশক্তি থাকে না। ঠিক আছে, এটা আপনি পেলাম। তাহলে এটা মনে রাখবে কিন্তু এই অবস্থানে কত হলো, আমরা যান্ত্রিক শক্তি কত পেয়েছি, আমরা এই অবস্থানে মোট যান্ত্রিক শক্তি বলছি, আমি স্থিতিশক্তি না, দুটো যোগ করে, যেহেতু ওটা জিরো তাহলে ওই জন্য স্থিতিশক্তিটাই হয়ে গেছে মোট যান্ত্রিক শক্তি। কি কি পেলাম আমরা, mgh। ঠিক আছে, এই ব্যাপারটা একটু মনে রাখো। এইবার চলো আমরা বি বিন্দুর অবস্থানে দেখি। বি বিন্দুটা মানে কি, আমি তো বি বিন্দু লিখিনি, বি বিন্দু হচ্ছে, এবার আমরা চেক করব বিভিন্ন অবস্থানে। তাহলে এমন কোন একটা বিন্দু ধরো মাঝামাঝি, সেই বিন্দুটাকে আমরা নাম দিতে পারি বি বিন্দু। মাঝামাঝি ধরলাম যে বস্তুটা যখন ধরে নাও ওর সর্বোচ্চ উচ্চতা থেকে x দূরত্ব যখন নিচে নেমে এসেছে, এইরকম একটা অবস্থান হচ্ছে আমার বি। মানে ও পড়তে শুরু করে দিয়েছে, পড়তে পড়তে যখন নিচে চলে এসেছে, এই কিছুটা নিচে x দূরত্ব নিচে চলে এসেছে, তখন হচ্ছে অবস্থান বি। তাহলে এই বি অবস্থানে কিন্তু বস্তুটার গতিবেগ আর জিরো থাকবে না, কি হবে, বি অবস্থানে গতিবেগটা একটু বাড়বে, তাই না, জিরো থেকে ধীরে 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 যত নিচে পড়তে থাকে কি হয়, গতিবেগ বাড়তে থাকে। তাহলে ধরে নিলাম বি বিন্দুর অবস্থানে আমার গতিবেগটা হচ্ছে স্মল বি। ঠিক আছে, তাহলে এবার আমরা বি বিন্দুর অবস্থানে হিসাব করব। চলো তাহলে বি বিন্দুর অবস্থানে এবার আমাকে বলো স্থিতিশক্তি কি হবে, আবার mgh হবে কি না, কেন হবে না বলো তো, m তো ভর তো ঠিকই আছে, g তো ঠিকই আছে, h তো আর h নেই। এবার বস্তুটা মাটি থেকে অবস্থান কত উপরে, এতটা উপরে, এতটা উপরে কি করে পাবো আমরা, মোট h থেকে যতটা নেমে এসে সেটা বাদ দিলে, তাহলে বি বিন্দুর অবস্থান কত, h মাইনাস x। তাহলে ওর স্থিতিশক্তি কি হবে, mg h মাইনাস x, তাই তো। এবার গতিশক্তি হিসাব করি, চলো। গতিশক্তি হাফ অফ m ঠিকই আছে। এবার গতিবেগ আমরা কি ধরেছি, আমরা v স্কয়ার। তাহলে এখানে আমরা লিখব হাফ অফ m v স্কয়ার, হাফ ইনটু m ইনটু v স্কয়ার, মানে হাফ অফ m v স্কয়ার। তাহলে মোট যান্ত্রিক শক্তি আমাদের কত হলো, মোট যান্ত্রিক শক্তি আমরা পেলাম mg h মাইনাস x প্লাস গতিশক্তিটা হাফ অফ m v স্কয়ার, তাই তো। তাহলে এবার আমাকে বলো তো এ বিন্দুর শক্তি আর বি বিন্দুর শক্তি এক হলো না, এক হলো, কি করে বুঝবো, এ বিন্দুতে কত ছিল আমার mgh মোট শক্তি, আর বি বিন্দুতে মোট শক্তি আমার এত বড়, সেটা এক না আলাদা, কি করে বুঝবো, দেখে তো মনে হচ্ছে আলাদা বোধহয় হয়ে গেল। তাহলে কোথায় যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মেনে চললো,
আসলে কিন্তু আলাদা নেই। কেন বলতো, এখানে ভি আর এক্স দুটো ঢুকে আছে, যেটা এখানে ছিল না। ওদেরকে এই অন্যান্য ফর্মগুলোর আকারে যদি আমরা লিখতে পারি তাহলে কি হয় দেখি চলো তো। তো সেটা লিখবার জন্য আমরা কি করেছি, দ্বিতীয় চ্যাপ্টারে যে গতি সমীকরণগুলো শিখেছি, দেখো সেখানে এরকম একটা সমীকরণ ছিল না, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। বলতো কোনটা কি, ভিটা হচ্ছে শেষ গতিবেগ বা অন্তিম গতিবেগ, ইউটা প্রাথমিক গতিবেগ, এটা হচ্ছে ত্বরণ আর এসটা হচ্ছে সরণ, তাই ছিল না? আমরা এই সূত্রটা এইখানে প্রয়োগ করব বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে দেখো তো, এ বিন্দু থেকে বি বিন্দুতে এইটুকুর মধ্যে এইটাই তো সরণ হয়েছে না? তাহলে এ থেকে বি বিন্দুর মধ্যে বি বিন্দুতে অন্তিম গতিবেগ কত, আমরা ধরেছি স্মল ভি স্কয়ার। প্রাথমিক গতিবেগ কত ছিল, প্রাথমিক গতিবেগ মানে এখান থেকে শুরু করেছে, তাহলে প্রাথমিক গতিবেগ 0, 0 স্কয়ার মানে 0 প্লাস 2 ও ত্বরণ, এই মানে হচ্ছে ত্বরণ, এইখানে কোন ত্বরণ কাজ করছে, অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা লিখব g আর s, এখানে কতটা সরণ হয়েছে, আমরা আমাদের ধারণা অনুযায়ী x সরণ হয়েছে, তাই না? তাই যদি হয় তাহলে আমরা কি পেলাম, v স্কয়ার 2gx কিন্তু হয়। তাহলে এইখানে মানটা বসিয়ে দিই তো আমরা, mg h মাইনাস mgx, এটা দিয়ে গুণ করে দিলাম, দুজনকে ডাইরেক্ট দিলাম, প্লাস হাফ অফ m v স্কয়ারের বদলে আমরা লিখতে পারি এখানে 2gx। তাহলে দেখো 2 2 কেটে যাবে না, তাই তো? 2 2 কেটে গেলে আমাদের কি দাঁড়ালো, mgh মাইনাস mgx প্লাস mgx। তাহলে দেখো তো বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কি হলো, দেখো m প্লাস mgx মাইনাস mgx কেটে দিতে পারি আমরা, তাহলে কেটে দিলে আমরা কিন্তু বি বিন্দুতে আবার যান্ত্রিক শক্তি কি পেলাম আমরা, mgx। তাহলে আমাদের এ বিন্দুতে কি ছিল, mgx, দেখো মিলে গেল। তার মানে এ থেকে বি তে আসতে মোট যান্ত্রিক শক্তির কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেক্ষেত্রে আমরা কি দেখলাম, হ্যাঁ সেখানে কি পরিবর্তন হয়েছে, স্থিতিশক্তিটা দেখো একটু মাইনাস আছে, তার মানে স্থিতিশক্তির কিছুটা কমেছে, আর গতিশক্তি যেটা 0 ছিল শুরুতে এ বিন্দুতে, সেটা এবার একটু বেড়ে একটা পার্ট গতিশক্তির এসেছে, এসে ঘুরে ফিরে আবার যে শক্তি ছিল তাই হয়েছে। তাহলে এবার সি বিন্দুতে চলো, আবার একই রকম ভাবে সি বিন্দুতে নিই। সি বিন্দু কোনটা নিব, এইভাবে তো আমরা অসংখ্য বিন্দু নিতে থাকলে তো সারাদিন লাগবে ক্লাস কমপ্লিট করতে। তাহলে আমরা লাস্ট অবস্থান নিই, চলো সি বিন্দুতে। এই তিনটা অবস্থান যদি আমাদের মিলে যায় তাহলে আমরা ধরে নিতে পারি সব অবস্থানে আছে। তাহলে সি বিন্দুর অবস্থানটা এমন নিলাম আমরা, যেখানে কি থাকবে, বস্তুটা ঠিক জাস্ট পড়বে এইরকম, এই বিন্দুর অবস্থান, সি বিন্দুটাকে নিলাম আমরা। তাহলে এবার সি বিন্দুতে তাহলে গতিবেগ কি আর ভি থাকবে না, কি হয়, যখনই কোনো বস্তুতে ত্বরণ কাজ করে তখন কি হবে, বস্তুটা ধীরে ধীরে ওর গতিবেগ বাড়তে থাকবে, আমরা জানি বেগ বৃদ্ধির হার কি ত্বরণ বাড়ে। তাহলে যেহেতু এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করছে, তাহলে এখানে আর গতিবেগ কিন্তু আমরা স্মল ভি নাম ধরে ক্যাপিটাল ভি ধরবো। তাহলে তোমরা ভাষায় লিখবে যে ধরি সি বিন্দুতে গতিবেগ হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে একই রকম ভাবে তাহলে এবার সি বিন্দুর স্থিতিশক্তি বলো, আমরা একটু তাড়াতাড়ি করি, আমাদের সময় শর্ট হয়ে আসছে। তাহলে সি বিন্দুতে স্থিতিশক্তি কত হবে আমাদের, এম জি, এটা তো ঠিকই ছিল। এবার এইচ মানে উচ্চতা, এবার দেখো তো সি বিন্দুতে মাটি থেকে কত উপরে আছে, জাস্ট মাটি টাচ করবে, তার মানে উচ্চতা একদম এবার 0 হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো 0, তার মানে স্থিতিশক্তি হয়ে গেল আমাদের 0। এবার গতিশক্তি হিসাব করো, গতিশক্তি আমরা কি বললাম, হাফ অফ এম, এবার ভি গতিবেগ, তার মানে আমরা এখানে বড় ভি ধরেছি, তাহলে হাফ অফ এম ভি স্কয়ার। তাহলে মোট যান্ত্রিক শক্তি আমাদের কি হলো, এবার মোট যান্ত্রিক শক্তি আমরা পাচ্ছি 0 স্থিতিশক্তি, আর গতিশক্তি হচ্ছে হাফ অফ এম ক্যাপিটাল ভি স্কয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে, 0 এর সঙ্গে গুণ করলে হাফ অফ এম ভি স্কয়ার। এবার এই হাফ অফ এম ভি স্কয়ার কি এম জি এর সঙ্গে সমান নাকি বুঝতে পারছি না, কারণ আবার ভি নতুন পার্ট ঢুকে গেছে। চলো এটাকে আবার ওই একই রকম ভাবে আমরা সরাই এই সূত্রেই। তাহলে আমাদের এবার আবার প্রয়োগ করি, তাহলে আমাদের অন্তিম গতিবেগ কত, লাস্ট গতিবেগ ভি স্কয়ার। তাহলে ভি ধরলাম, এবার ইউ ছিল কি প্রাথমিক গতিবেগ, শুরুতে এখান থেকে এখানে পড়েছে, এইভাবে ধরছি, এখান থেকে এখানে না, আমরা একদম শুরুতেই থেকে ধরবো। তাহলে এখান থেকে যদি এখানে পড়ে, তাহলে এখানে দেখো প্রাথমিক গতিবেগ কত, 0 প্লাস 2, এ মানে অভিকর্ষ ত্বরণ জি, আর এস মানে এবার সরণ কতটা হয়েছে, তাহলে আমার এইচ, তাহলে 2gh। তারপর আমরা কি লিখতে পাচ্ছি, আমরা লিখতে পাচ্ছি ক্যাপিটাল ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh, তাই লিখতে পাচ্ছি না? তাই যদি হয় তাহলে সেই মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, হাফ অফ এম ইনটু 2gh। তাহলে 2 2 কেটে গেলে আমার কত দাঁড়ালো, এম জি এইচ। দেখো তো এবার আমাদের আবার সি বিন্দুতে দেখো, এ বিন্দুতে যা ছিল, বি জি বিন্দুতে যা ছিল, সি বিন্দুতে। তাহলে আমরা বলতেই পারি একটা অবাধে পতনশীল বস্তুর বিভিন্ন অবস্থানে, আমরা তিনটা অবস্থান বলেছি, মানে তিনটা না, বি বিন্দু তোমার ইচ্ছে মতন ধরা বিন্দু, তার মানে বি বিন্দুতে তুমি এখানে ধরতে পারো, এখানে ধরতে পারো, এখানে ধরতে পারো, যেখানেই ধরো না কেন সব বিন্দুতেই দেখতে পাচ্ছি আমরা
মোট যান্ত্রিক শক্তির পরিমাণ ধ্রুবক থাকছে। আরেকটা উল্লেখযোগ্য বিষয় কি, এখানে কি পরিবর্তন হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম এ বিন্দুতে স্থিতিশক্তি ছিল সর্বোচ্চ, গতিশক্তি 0, আবার সি বিন্দুতে দেখতে পাচ্ছি গতিশক্তির সর্বোচ্চ মানে প্রায় পুরোটাই, আর স্থিতিশক্তি 0। তার মানে কি ব্যাপারটা হলো বলতো, স্থিতিশক্তিটা যত উপর থেকে নিচে পড়তে থাকে আর তত স্থিতিশক্তিটা ধীরে ধীরে গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে, এবং সেই জন্য মোট যান্ত্রিক শক্তির পরিমাণ কিন্তু আবার যা ছিল তাই থাকে। তাহলে এই পর্যন্তই থাক আজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।